সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের গেরিলা সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৮৪ সাল থেকে লড়াই শুরু করে। গত ৪০ বছরের এই লড়াইয়ের গেরিলা সেনা ও সাধারণ মানুষ সহ ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের কারণে গত দশকগুলোতে হাজার হাজার কুর্দি দক্ষিণ পূর্ব তুরস্কের সহিংসতা কবলিত অঞ্চল থেকে পালিয়ে দেশটির উত্তরের শহরগুলোতে চলে গিয়েছিল। অন্যদিকে এই সংঘাতে তুরস্কের অর্থনৈতিক ক্ষতি হয়েছে $1 ট্রিলিয়ন বেশি। তবে তুরস্ক সরকারের সামরিক ও কূটনৈতিক অব্যাহত চাপের মুখে সংগঠনটি তাদের সশস্ত্র লড়াইয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে। পিকেকে গেরিলাদের অস্ত্র সমর্পণের এই সিদ্ধান্ত তুরস্ক এবং এই পুরো অঞ্চলের জন্য কৌশলগতভাবে কী অর্থ বহন করে সে ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গত ১১ জুলাই এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সেদিন উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে প্রায় ৩০ জন গেরিলা তাদের অস্ত্র ধ্বংস করার মাধ্যমে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করে। পিকেকে যোদ্ধারা তাদের অস্ত্র কোনো সরকারি কর্মকর্তা বা কর্তৃপক্ষের কাছে সমর্পণ না করে নিজেরাই ধ্বংস করে। কয়েক মাস ধরে নিরস্ত্রীকরণের এই প্রক্রিয়া চলবে বলে আশা করা হচ্ছে। পিকেকে দীর্ঘ সময় ধরে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত ছিল। সশস্ত্র পথ পরিহারের প্রথম ধাপ হিসেবে পিকেকে গত মার্চ মাসে যুদ্ধবিরতি ঘোষণা এবং মে মাসে সশস্ত্র সংগ্রাম ত্যাগের ঘোষণা দেয়। এরপরই নিরস্ত্রীকরণের এই পদক্ষেপ নেওয়া হলো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটিকে তুরস্কের উপর চাপানো রক্তাক্ত শিকল সম্পূর্ণরূপে ছুঁড়ে ফেলা বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপ সমগ্র অঞ্চলের জন্যই উপকার বয়ে আনবে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ১২ জুলাই আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির পরামর্শ ও মূল্যায়ন সভায় এরদোয়ান ঘোষণা করেন, তুরস্ক এখন ঐক্য ও শক্তির নতুন যুগে প্রবেশ করছে। তিনি বলেন, আজ একটি নতুন দিন, ইতিহাসের নতুন একটি অধ্যায়। একটি মহান শক্তিশালী তুরস্কের দরজা উন্মুক্ত হয়েছে। আজ একটি মহান এবং শক্তিশালী তুরস্কের সূচনা হলো। এরদোয়ান অস্ত্র সমর্পণের সিদ্ধান্তকে তুরস্কের জন্য একটি বিজয় হিসেবে বর্ণনা করে বলেন, তুর্কি, কুর্দি, আরব দেশের সব নাগরিকই বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। এরদোয়ান তার বক্তব্যে পিকেকের নিরস্ত্রীকরণের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক ঐক্যের পথ প্রশস্ত হবে বলেও মন্তব্য করেন। সাম্প্রতিক সন্ত্রাসমুক্ত তুর্কি উদ্যোগের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, পিকেকের নিরস্ত্রীকরণের এই প্রক্রিয়াটি কোনো আলোচনা, দর কষাকষি বা দেওয়া নেওয়ার প্রক্রিয়ার ফলাফল নয়। তুর্কি প্রজাতন্ত্র আমাদের ভাগ করে নেওয়া ঘর, আমাদের সাধারণ ছাদ। আমরা ৮.৫ কোটি মানুষ চিরকাল এক, ঐক্যবদ্ধ এবং ভাই হয়ে থাকব। প্রেসিডেন্ট এরদোয়ান পিকেকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিতে তার সরকারের জোট শরিকদেরও কাজে লাগিয়েছেন। এর প্রমাণ পাওয়া যায় ২০২৪ সালের অক্টোবর মাসে ক্ষমতাসীন জোটের শরিক দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি নেতা দেভলেত বাহসেলির দেয়া এক বক্তব্যে। তিনি সেদিন অত্যন্ত কঠোর ভাষায় পিকেকের সমালোচনা করে বলেন, তুরস্ককে অবশ্যই সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্ত হতে হবে। এরপরে ১৯৯৯ সালে আটক হওয়ার পর থেকে দেশটির ইমারলি দ্বীপে নির্জন কারাগারে বন্দী থাকা পিকেকে প্রধান আবদুল্লাহ ওসালানের পক্ষ থেকে বিস্ময়কর বার্তাটি আসে। তিনি কারা কর্তৃপক্ষের মাধ্যমে দেয়া এক প্রকাশ্য বিবৃতিতে পিকেকে গেরিলাদেরকে অস্ত্র সমর্পণের এবং সংগঠন বিলুপ্ত করার আহ্বান জানান। তার এই আহ্বানকে তুরস্কের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছে বিশ্লেষকরা। আবদুল্লাহ ওসালানের এই আহ্বানের পর গত মাসে অর্থাৎ জুন মাসে পিকেকে নেতারা সংগঠনের বিশেষ কংগ্রেস আহ্বান করেন। এই কংগ্রেসে সশস্ত্র লড়াইয়ের অবসান ঘটানোর নীতিগত সিদ্ধান্ত হয়।
এই সিদ্ধান্তের পথ ধরেই গত 11 জুলাই উত্তর ইরাকের তুরস্ক সীমান্তবর্তী এলাকা থেকে পিকেকে গেরিলাদের প্রত্যাহার এবং তাদের একটি ছোট গ্রুপ নিজেদের অস্ত্র ধ্বংস করে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করে। এর মাধ্যমে 4 দশকের সশস্ত্র লড়াইয়ের অবসান ঘটিয়ে শান্তির পথে যাত্রা শুরু করে কুর্দিরা। এখন প্রশ্ন হচ্ছে, পিকেকে গেরিলাদের অস্ত্র সমর্পণের এই সিদ্ধান্ত তুরস্ক এবং এই পুরো অঞ্চলের জন্য কৌশলগতভাবে কী অর্থ বহন করে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে অতীতের কিছু ঘটনাবলীর দিকে নজর দেয়া যেতে পারে, যা পিকেকের অস্ত্র পরিত্যাগের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। বিগত কয়েক বছর ধরেই দেশের পার্বত্য অঞ্চলের কুর্দি ঘাঁটিগুলো ছাড়াও ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় পিকেকের ঘাঁটিগুলোতে ব্যাপক অভিযান চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। এতে পিকেকের লোকবল এবং সমরাস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা সংগঠনটির শক্তিকে দুর্বল করে দেয়। একই সাথে সংগঠনটির প্রতি আন্তর্জাতিক সমর্থনও কমে আসে অনেকটাই। এতে হামলা চালানোর সক্ষমতা কমার পাশাপাশি পিকেকের নৈতিক মনোবলেরও ঘাটতি তৈরি হয়। একই সময় কুর্দি ইস্যুর প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহানুভূতিশীল মহলগুলো এটা বুঝতে পারে যে কুর্দিদের সশস্ত্র সংগ্রাম অস্থিতিশীলতা সৃষ্টি করছে পুরো অঞ্চলেই। এই ধারণা পিকেকের উপর থেকে সমর্থন প্রত্যাহারে তাদেরকে প্রভাবিত করে। ফলে পিকেকের আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস জে বারাকের সাম্প্রতিক এক বক্তব্যে এই প্রমাণ পাওয়া যায়। তিনি বলেছেন, আমরা কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্রের ধারণা সমর্থন করি না। তার এই বক্তব্য কুর্দি ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের চিন্তাধারায় মৌলিক পরিবর্তনের প্রমাণ বহন করে। সিরিয়ায় কুর্দিদের সশস্ত্র সংগঠন ওয়াইপিজির প্রতি দীর্ঘদিন ধরেই সব ধরনের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু থমাস জে বারাকের এই বক্তব্য কুর্দি ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলানোর ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রের এই মনোভাব দুশ্চিন্তার ছায়া ফেলে পিকেকে নেতাদের মধ্যে। একই সাথে তুরস্কের অব্যাহত সামরিক ও কূটনৈতিক তৎপরতার কারণে কোণঠাসা হয়ে পড়া পিকেকে নীতি নির্ধারকদেরও শান্তি প্রক্রিয়ার দিকে ধাবিত করে। তুরস্ক সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 2002 সালে ক্ষমতা আসার পর থেকে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ পিকেকে একটি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হয়, যা সংগঠনটির আন্তর্জাতিক বৈধতাকে সংকুচিত করে ফেলে। প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারের গত 2 দশকেরও বেশি সময় ধরে অব্যাহত সামরিক ও কূটনৈতিক জোরালো উদ্যোগে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পিকেকের চেষ্টা ব্যর্থ হয়। এমনকি পরে নীতির পরিবর্তন করে পিকেকে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার যে চেষ্টা করেছিল সেটাও ফলপ্রসূ হয়নি। ফলে পিকেকের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। গত ডিসেম্বর মাসে সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতনের পর আঞ্চলিক ভূ রাজনীতিতে ইরানের অবস্থান দুর্বল ও তুরস্কের অবস্থান শক্তিশালী হওয়াও পিকেকের চিন্তাধারায় পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করেছে। কারণ সিরিয়ার এই পট পরিবর্তনে কুর্দিরা তাদের আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। পিকেকে কার্যত অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সামগ্রিক এই পরিস্থিতি পিকেকে নেতাদেরকে অস্ত্র সমর্পণের পথ বেছে নিতে বাধ্য করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে তুরস্ক তার দীর্ঘদিনের এই অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা একটি স্থায়ী সমাধান করার মাধ্যমে এখন আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজের অবস্থান ও প্রভাব আরও সংহত করতে সক্ষম হবে। কুর্দি ইস্যুর সমাধান ইরাকের সাথেও সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বর্তমানে নেতৃত্বে যে সংকট আছে তা পূরণ করতে পারবে তুরস্ক। সিরিয়ার সংকটে তুরস্কের ভূমিকা তা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। একই সাথে অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার সমাধান করে দেশে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পথও সুগম করেছে এরদোয়ান সরকার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।